সালে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে, এই এখন যখন আমি মাইক নিয়ে কথা বলছি, ঠিক এই সময় আমার মায়ের লাস্ট ফোন কল এসেছিল। মার ওপার থেকে বলেছিল যে, বাবা কালকের ইলেকশন আছে, ঠিকভাবে আসিস, ভালোভাবে আসিস। সেই লাস্ট ফোন কল, মার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। কেবলমাত্র আমি ক্যাটারিংয়ে কাজ করতাম, ঠিকভাবে কথাও বলতে পারলাম না। আমি বললাম, মা আমি এখন রাখছি, পরে কথা বলছি। সেই দিন রাতে 13ই মে, দিনটা ছিল রবিবার। ঠিক আজকে যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমিও আমার মার জন্য ঠিক আইসক্রিম আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম কাকদ্বীপে। আমি সাইকেল চালিয়ে যখন বুদাখালী গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, সেদিনকার গোটা গ্রামে কোনো কারেন্ট ছিল না। আমি যখন যাচ্ছি, মাকে ডাকতে ডাকতে যাচ্ছি যে মা মা বলে ডাকতে ডাকতে যখন ঢুকছি, তখন দেখছি আমার বাড়িটা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। এবং তারা বলতে বলতে যাচ্ছে যে বেড়াদুদ্দিকে আমি শেষ করে দিয়েছি। আমি তখন ঢুকলাম বাড়ির ভেতরে, তখন দেখছি আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং তাদের মাংসপিণ্ডগুলো সব জোড়া পাকিয়ে আছে। আমি ঢোকার পরে আমি পাড়ার লোককে ডাকলাম যে কেউ আসুন না, এসে আমার বাবা মাকে একটু বাঁচান। আমার সেই সেন্স ছিল না যে মারা যাওয়ার পরে কি করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাও আমি ওনাদেরকে বললাম। তারা শোনার পরে সবাই চুপচাপ আছে, কারণ তারা কিছু বলতে পারছে না। তারপরে আমি দেখলাম আমার মার যে অবশিষ্ট দেহ, সেখানেও আগুন জ্বলছে। আমি নিজে থেকে কলসি থেকে জল নিয়ে গিয়ে আমার মার দেহতে ঢালি। তারপরে মার দেহটা কিছুটা অংশে বেঁচে যায়। তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন 14ই মে 10:30টার দিকে আমি যখন কাকদ্বীপ থানায় গেলাম, কাকদ্বীপ থানার অফিসার অভিজিৎ ব্যানার্জি আমাকে বললেন, আমরা এখন ইলেকশনে ব্যস্ত আছি, আপনি পরে আসুন বা আপনি বাইরে গিয়ে বসুন। আমি বাইরে বসে থাকি প্রায় 2.5 ঘন্টা নাগাদ। 2.5 ঘন্টা পরে আমাকে ডাকা হলো, আমাকে ডেকে বলা হলো কি হয়েছে বলো। আমি বললাম, স্যার আমাদের বাড়িতে কালকের কিছুজন গিয়ে আমার বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে, তারপরে আমি আপনার কাছে এই কমপ্লেনটা দিতে এসেছি। ওনারা বলেন আমরা এখন নিতে পারবো না, আমরা এখন ব্যস্ত আছি, তুমি চলে যাও। তার পরবর্তী ক্ষেত্রে 13ই মে ঘটনা ঘটে। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজে থেকে আমার বাবা মার দেহ সৎকারের জন্যে, আমি হচ্ছে প্রথম সন্তান যার বাবা মার দেহ নেওয়ার জন্যে হাইকোর্টে মামলা ফাইল করি। তৎকালীন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তপব্রত চক্রবর্তী, তিনি আমার বাবা মার দেহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তাতে সম্পূর্ণভাবে যাতে হয় তার ব্যবস্থা করে দেন উনি। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মার দেহ আনি এবং সৎকার্য করি। আমার একটাই কোশ্চেন, সেই সময় আমার বাবা মার দেহ সৎকারের জন্যে এতগুলো পুলিশের বন্দোবস্ত করতে পারলেন তৎকালীন সরকার। আমার বাবা মা যতক্ষণ বেঁচে ছিলেন তৎকালীন করে একটা পুলিশ বাহিনী ছিল না। ইলেকশন হয়ে গেল, ইলেকশন চলে গেল, যেই মানুষগুলো হারিয়ে গেছে তারা কখনো ফিরে আসছে না। তাহলে যখন কোনো ইলেকশন হচ্ছে আমাদের জন্যে, আমাদের ভালো থাকার জন্য যে ইলেকশন হচ্ছে, সেখানে কেন এত মানুষ মারা যাবে? আমি তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন কোর্টে এই মামলাটা চলছে, আমি যখন কোর্টে এসেছিলাম, আমি হাফ প্যান্ট অ্যান্ড টি শার্ট পরে এসেছিলাম কোর্টে, খালি পায়ে। তখন আমার কাছে জুতোও ছিল না, কারণ জুতোটা আমি বাড়িতে ফেলে এসেছিলাম। আমি খালি পায়ে গোটা হাইকোর্ট আমি হেঁটে বেরিয়েছি। আর তারপরে আমি যখন 2023 সালে আমি নিজে অ্যাডভোকেট হলাম, তার পরবর্তী ক্ষেত্রে যখন এই মামলাটা উঠল, অনারেবল জাস্টিস রাজশেখর মান্ত্রা বেঞ্চে, তিনি যখন দেখছেন যে কি ইনভেস্টিগেশন হয়েছে, তখন তিনি দেখছেন যে কিভাবে পুলিশ ইনভেস্টিগেশন করে। সেখানে আমার যে লেটার অফ কমপ্লেন, আমি যেখানে কমপ্লেনটা করেছি, সেখানে তৎকালীন সুন্দরবনের পুলিশ এসপি উনি কোড আনকোড এরকমভাবে করে দিচ্ছেন, প্রথমে এফএসএল করবে, তারপরে পোস্টমর্টম করবে, যদি কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তবেই তুমি এফআইআরটা গ্রহণ করবে। এবং আমি 14ই মেতে কমপ্লেনটা জমা দিয়েছি। আমি যখন 17ই মেতে আমি হাইকোর্টে মামলা করলাম, সেই দিনেই পুলিশ এফআইআর গ্রহণ করে। আমি দীর্ঘ 5 বছর পরে যখন 2023 সালে আমি যে অর্ডারটা পেলাম, যে ইনভেস্টিগেশন পুলিশ করেছে সেটা ঠিক মতো হয়নি, সেই জন্য অনারেবল জাস্টিস তিনি এটা ফার্দার ইনভেস্টিগেশনে দেন। আমি সেটা মাথা পেতে নিই, কারণ একজন
ভিকটিম হিসাবে আমি জানি একজন বাবা মা বা যাদের প্রিয়জনরা হারিয়ে যায় তারা কি ব্যথা নিয়ে কোর্টে আসে, কোর্টে পৌঁছয়। আমি আজ পর্যন্ত বাড়িতে যাই, সকালে যাই, বিকেলে চলে আসি, আমি থাকতে পারি না। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যুক্ত তারা এখনো বহাল তবিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যে বিদ্যুৎ হালদার, যারা প্রত্যক্ষভাবে যেখানে জড়িত তারা এখনো গ্রামে বসবাস করছে। তৎকালীন শাসক চল তারা প্রত্যক্ষভাবে মদত দিয়ে গেছে। অভিজিৎ ব্যানার্জি যিনি এইবার আমার মামলা ওসি ছিলেন, তিনি তাদের সঙ্গে দেখা করতে গেছেন। একদম দীপঙ্কর, সেই জন্য আমরা বলি যে শুধু নেতা নয়, দলদাস, পুলিশ, এই যে কটা ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরও সমানভাবে শাস্তি প্রয়োজন, সমানভাবে। একদমই। তার কারণ এটা পুরো একটা নেক্সাস চলেছে। কিন্তু ধন্যবাদ তোমায়।